চ্যাপ্টারটার নাম হচ্ছে মৌলের পৃথকীকরণের সাধারণ নীতি এবং পদ্ধতি সমূহ, জেনারেল প্রিন্সিপাল অ্যান্ড প্রসেস অফ আইসোলেশন অফ এলিমেন্ট। চ্যাপ্টারটার নাম দেখলে বুঝতে পারবে মৌলের পৃথকীকরণ বলে নাম দিয়েছে। আগে কিন্তু এই নামটা ছিল না। এই চ্যাপ্টারটা অনেক পুরনো একটা চ্যাপ্টার, পুরনো বলতে আগের সিলেবাসেও ছিল, আমরাও পড়েছি এই চ্যাপ্টারটা, কিন্তু তখন নামটা মৌলের পৃথকীকরণ ছিল না, ধাতু নিষ্কাশন ছিল, ধাতুবিদ্যা, মেটালার্জি বলে একটা চ্যাপ্টার ছিল। মৌলের পৃথকীকরণ এখানে যেটা বলতে চাইছে চ্যাপ্টারটা, যে অনেকগুলো মৌল থাকবে একসাথে, অর্থাৎ যৌগ রূপে থাকবে, সেই যৌগগুলো থেকে মৌলের পৃথকীকরণ করব। কোন মৌলটাকে পৃথক করব, সেপারেট করব, আইসোলেট করব, সেটা হচ্ছে মেটাল। এখানে যে মৌলটাকে আমরা পৃথক করব সেই মৌলটা অ্যাকচুয়ালি ধাতু। সেই ধাতুটাকে পৃথক করে নিতে হবে, আইসোলেট করে নিতে হবে। যৌগ অবস্থায় থাকে সেই ধাতুটা, সেই ধাতুটাকে সেপারেট করে নিয়ে আসা, এইটাই কিন্তু এই চ্যাপ্টারের মূলনীতি। এখানে সাধারণ নীতি বলেছে, কিছু বিশেষ নীতি আছে যে নীতিগুলো প্রায় অনেকগুলো ধাতুর ক্ষেত্রেই প্রযোজ্য, সেই নীতি, সেই জন্য সাধারণ নীতি বলেছে। কমন প্রসেস, একটা কমন রুল আছে, কিছু প্রিন্সিপাল আছে কিছু। চ্যাপ্টারটার নামে আমি বললাম কি, আগে ছিল ধাতুবিদ্যা। ধাতুবিদ্যা বলছি একটু পরে, ধাতুবিদ্যা কি অ্যাকচুয়ালি। তার আগে বলি, এখানে ধাতুগুলো সবসময় কিভাবে থাকে। ধাতুগুলো দুরকম ভাবে থাকতে পারে। একটা হচ্ছে মুক্ত অবস্থায় থাকতে পারে, আবার ধাতু থাকতে পারে যৌগ রূপে। যৌগ রূপে থাকতে পারে। সাধারণত এই ধাতুগুলো যৌগ রূপেই থাকে। কেন যৌগ রূপে থাকে সেটা বলে দিই। ইলেকট্রোকেমিস্ট্রি বলে একটা চ্যাপ্টার আছে তোমাদের, সেই চ্যাপ্টারে তুমি পড়েছো ইলেকট্রোকেমিক্যাল সিরিজ বলে একটা সিরিজ আছে, যেখানে বিভিন্ন ধাতুগুলোকে তাদের বিজারণ বিভব অনুযায়ী সাজানো হয়েছে ওপর থেকে নিচের দিকে। সেখানে দেখবে হাইড্রোজেন আছে, তার রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুটা, প্রমাণ বিজারণ বিভব বা প্রমাণ বিজারণ বিভব, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুটা E0টা 0 ধরা হয়, 0 ধরা হয়। সেই রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু হাইড্রোজেনের 0, ওপরে কিছু ধাতু থাকে, তোমরা জানো, সিরিজটা মুখস্থ আছে আশা করি। লিথিয়াম সবারই ওপরে থাকে, আর নিচের দিকে যদি যাই, হাইড্রোজেন থেকে নিচের দিকে যাই, ফ্লুরিন সবারই নিচে থাকে। এখন হাইড্রোজেনের ওপরে যে মৌলগুলো থাকে, যেগুলোকে আমরা ধাতু বলছি, লিথিয়াম থেকে শুরু করে বিভিন্ন ধাতু আছে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এদের বিজারণ বিভবগুলো নেগেটিভ হয়, E0 ভ্যালুগুলো নেগেটিভ হয়। যে ওপরে থাকে সব থেকে বেশি নেগেটিভ হয়। যত হাইড্রোজেনের দিকে যাওয়া যায় নেগেটিভ ভ্যালুটা কমতে কমতে 0তে আসে। আবার হাইড্রোজেনের পরে যেগুলো আছে সেগুলো পজিটিভ, E0 ভ্যালুগুলো পজিটিভ হয়। এখন বললাম মৌলগুলো বা ধাতুগুলো মুক্ত অবস্থায় থাকতে পারে আর যৌগ রূপে থাকতে পারে। বিশেষ করে যৌগ রূপেই থাকে, মুক্ত অবস্থায় খুব কম থাকে। যারা হাইড্রোজেনের ওপরে থাকে, যাদের রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু নেগেটিভ, যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আরও আছে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন, ইটিসি, আমাদের সিরিজটা মুখস্থ আছে, তোমরা জানো। এদের ভ্যালুগুলো নেগেটিভ। নেগেটিভ ভ্যালু মানে কি? নেগেটিভ ভ্যালু মানে হচ্ছে এরা খুব সহজেই ধাতু থেকে আয়নে যাবার প্রবণতা দেখায়। ইলেকট্রন ত্যাগ করে, এক বা একাধিক ইলেকট্রন ছেড়ে দিয়ে
মেটাল থেকে মেটাল প্লাসে যেতে চায়, ক্যাটায়নে যেতে চায়, সেই জন্য নেগেটিভ ভ্যালু আছে। নেগেটিভ ভ্যালু যত বেশি থাকবে, মেটাল থেকে মেটাল আয়নে যাবার প্রবণতা তত বেশি থাকবে। তাহলে মেটাল আয়নে যাবার প্রবণতা কাদের বেশি? যারা হাইড্রোজেনের উপরে থাকে তারা আয়ন রূপে থাকতে পছন্দ করে। এখন আয়ন রূপে থাকা মানে কিন্তু মুক্ত অবস্থায় থাকা নয়, আয়ন রূপে থাকা মানে যৌগ রূপে থাকা। তাহলে এই যে ধাতুগুলো আছে, উপরের দিকে যে ধাতুগুলো আছে, তারা সাধারণত যৌগ অবস্থাতেই থাকে, আয়ন রূপে থাকে। আর যারা হাইড্রোজেনের নিচে আছে, যাদের ভ্যালুগুলো পজিটিভ হয় সাধারণত, যেমন কপার, জিঙ্ক, সিলভার, গোল্ড, ইটিসি আরও আছে, এদের ভ্যালুগুলো পজিটিভ হয়, অর্থাৎ এরা মেটাল আয়ন থেকে মেটাল রূপে যাবার প্রবণতা দেখায় ইলেকট্রন গ্রহণ করে। এক কথায় যদি বলি, হাইড্রোজেনের উপরে যারা আছে তারা হচ্ছে বিজারক পদার্থ, আর যারা নিচে আছে তারা হচ্ছে জারক পদার্থ। জারক পদার্থের প্রবণতা কি? ইলেকট্রন গ্রহণ করে মেটালে পরিণত হওয়া, ধাতু পরিণত হওয়া, রিডিউস হওয়া, নিজে রিডিউস হওয়া। আর বিজারক পদার্থদের প্রবণতা থাকছে ইলেকট্রন বর্জন করে আয়নে পরিণত হওয়া, মানে নিজে অক্সিডাইজ হওয়া। তাহলে তুমি দেখো, হাইড্রোজেনের উপরে যারা আছে তারা আয়ন রূপে থাকতে পছন্দ করে, আর হাইড্রোজেনের নিচে যারা আছে তারা মেটাল রূপে থাকতে পছন্দ করে। যত বেশি নিচের দিকে আসবে তত এই প্রবণতা বাড়বে, অর্থাৎ হাইড্রোজেন থেকে নিচের দিকে যখন যাব, মুক্ত অবস্থায় থাকার প্রবণতা বাড়বে, যেটা দেখা যায় সিলভার, গোল্ড, প্লাটিনাম এদের ক্ষেত্রে দেখা যায়। কপার, জিঙ্কের ক্ষেত্রেও কিন্তু এই প্রবণতা আছে, কিন্তু কম। তাহলে দুরকম ভাবে ধাতুগুলো থাকতে পারে। এখানে এলিমেন্ট বলতে ধাতুকেই অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে। ধাতুগুলো থাকতে পারে, একটা যৌগ রূপে থাকতে পারে, একটা মুক্ত অবস্থায় থাকতে পারে। তবে সম্পূর্ণ মুক্ত অবস্থায় থাকার প্রবণতা সবারই কম। যেমন গোল্ড, সিলভার বললাম, এরা হয়তো অক্সাইড রূপে বা সালফাইড রূপে থাকে। অর্থাৎ প্রকৃতিতে ধাতু যে অবস্থায় থাকে সেটা হচ্ছে যৌগ রূপে। এখন এই যৌগটা দুরকম হতে পারে। এক হতে পারে খনিজ পদার্থ, যাকে বলা হয় মিনারেলস, খনিজ পদার্থ। আর একটা হতে পারে আকরিক রূপে, আকরিক, খনিজ পদার্থ আর আকরিক, একে বলা হয় ওর, ORES, আর একে বলা হয় মিনারেলস। তাহলে এই খনিজ পদার্থ থেকে বা এই আকরিক থেকে, যেখানে ধাতুগুলো যৌগ অবস্থায় থাকে, সেখান থেকে আমি ধাতুকে নিষ্কাশন করব, এই জায়গাগুলো থেকে আমি ধাতুকে নিষ্কাশন করব, আর সেই ধাতুটা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করব। এইটা চ্যাপ্টারের মূল নীতি। খনিজ পদার্থ আর আকরিক থেকে কিভাবে ধাতুটাকে আমি নিষ্কাশন করব, পিওর অবস্থায় নিয়ে আসব, বিশুদ্ধ ধাতুতে পরিণত করব, এই চ্যাপ্টারে সেটাই নীতি। সেই জন্য বলছে মৌলের পৃথকীকরণের, এই যে যৌগ অবস্থায় মৌলগুলো আছে সেই এলিমেন্টগুলোকে পৃথক করব। অ্যাকচুয়ালি আমার চাই কি? ধাতুটাকে। সেই জন্য এই চ্যাপ্টারটাকে ধাতুবিদ্যা বলা হতো আগে, এখনো ধাতুবিদ্যা বলতে পারি আমরা, মেটালার্জি বলতে পারি। মেটালার্জি বা ধাতুবিদ্যা কি? যে পদ্ধতি বা যে প্রসেসের মাধ্যমে আকরিক থেকে আমরা ধাতুকে নিষ্কাশন করি, অপদ্রব্যগুলোকে সরিয়ে দিয়ে, সেই পদ্ধতিটাকে বলা হয় ধাতুবিদ্যা। আচ্ছা, এই চ্যাপ্টারের অ্যাপ্লিকেশনটা কিন্তু অনেক বেশি। যেমন আমরা এর আগে যে চ্যাপ্টারগুলো পড়েছি সেই চ্যাপ্টারের অ্যাপ্লিকেশন খুব একটা বেশি দেখা যায় না। তবে এই যে চ্যাপ্টারটা আছে, তোমাদের কর্মক্ষেত্রে যদি কাজ
জব করো, কোনো ইন্ডাস্ট্রিতে জব করো, এরকম অনেক মেটালার্জি ইন্ডাস্ট্রি আছে যেখানে এই কাজগুলো করা হয়। অনেক ইন্ডাস্ট্রি এরকম আছে, সেখানে তুমি যদি কেমিস্ট হিসাবে কাজ করো, তাহলে সেই কেমিস্টের কিন্তু এই যে নলেজটা আছে, সেই নলেজটা থাকা আবশ্যিক, থাকতেই হবে এই নলেজটা, না থাকলে এখানে যে শিখে নেবে। বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে যেখানে কেমিস্ট হিসাবে নেওয়া হয়, এরকম অনেক চাকরি আছে, সরকারি বেসরকারি সবই আছে, যেখানে তুমি কেমিস্ট হিসাবে কাজ করতে পারো। তোমাকে এই প্রসেসগুলোকে মনিটর করা বা এগুলো নানা রকম লেভেল আছে, সেই লেভেলে তুমি কাজ করতে পারো। অ্যাকচুয়ালি বেঞ্চ কেমিস্ট হিসাবেও কাজ করতে পারো তুমি, একটা খনিজ পদার্থ বা আকরিককে নিয়ে সেই খনিজ পদার্থ বা আকরিকে কত পরিমাণে ধাতু আছে সেইটাকে ডিটেক্ট করা, কি কি পরিমাণে অপদ্রব্য আছে, কি কি অপদ্রব্য আছে সেইগুলোকে পার্সেন্টেজগুলো বের করা, এগুলো নানা রকম কাজ আছে। আমার একটা বন্ধু করে, সে কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ডে নেই, কিন্তু কাজগুলো করেছে। যখন প্রথম প্রথম সে কাজগুলো করতো আমাকে জিজ্ঞাসা করতো, তখন গ্র্যাজুয়েশনে আমি পড়তাম, যে কিভাবে টাইট্রেশন করা হয়, কিভাবে কোনো ধাতুর রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু জানা হয়, এইসব নানা রকম প্রশ্ন করতো। নোটপত্র কিছু আমার কাছে নিয়েছিল টাইট্রেশনে। তো এই চ্যাপ্টারে প্রচুর ব্যবহার আছে। তুমি ভবিষ্যতে যদি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করো বা এই লাইনে যেতে চাও, তাহলে এই দিকে একটা চাকরি পাওয়ার জায়গা আছে। তো ভালো করে চ্যাপ্টারটা পড়বে, বুঝবে। চ্যাপ্টারটা অনেক বড় চ্যাপ্টার, নাম্বারটা একটু কম আছে, কিন্তু শেখার জিনিস অনেক কিছু আছে। আমি যতটা পারবো সহজভাবে তোমাদেরকে চ্যাপ্টারটা বলে দেবো। আচ্ছা, আবার চলে আসি নিজ জায়গায়, সেটা হচ্ছে খনিজ পদার্থ আর আকরিক ব্যাপারটা কি। এটা অনেক ছোটবেলায় পড়ে নিয়েছো, খুব বেশি নয়, মাধ্যমিক লেভেলে পড়ে নিয়েছো খনিজ পদার্থ কি আর আকরিক কি। তো তোমাদের মধ্যে যদি কেউ বলতে চাও খনিজ পদার্থ কি আর আকরিক কি, তাহলে আমি একটু শুনবো। আমি একটু বলে দিই, যেটা ও বলেছে সেটাকেই বলে দেওয়া আর কি। খনিজ পদার্থ ব্যাপারটা কি, কিছু যৌগ বা কিছু পদার্থ আছে যেগুলো ভূপৃষ্ঠে থাকতে পারে বা ভূপৃষ্ঠের গর্ভে, ভূগর্ভে থাকতে পারে, ভেতরের দিকে খনন করে পাওয়া যায়, সেই জন্য খনিজ পদার্থ বলছি। তো সেই পদার্থগুলোর মধ্যে অপদ্রব্য থাকে প্রচুর পরিমাণে, যেমন মাটি, বালি, কাদা, আরও বিভিন্ন অপদ্রব্য বা যৌগ থাকতে পারে। সেই যৌগতে ধাতুও থাকে, যে ধাতুটা আমাদের প্রয়োজন সেই ধাতুটাও থাকে, সেটাকে আমরা বলছি খনিজ পদার্থ। এটা বড় বড় শিলা বা পাথর হতে পারে। আকরিকটা কি, সেই যে খনিজ পদার্থগুলো পাচ্ছি, সেই খনিজ পদার্থগুলোর মধ্যে কিছু কিছু খনিজ পদার্থ আছে যেগুলোকে আমরা সহজ উপায়ে, দেখবে কথাটা বলেছে সহজলভ্য, সহজ উপায়ে আর স্বল্প ব্যয়, খুব কম খরচে, এই দুটো কথা কি ইম্পর্টেন্ট কথা। সহজ পদ্ধতিতে, সহজ পদ্ধতি আর কম খরচে, স্বল্প ব্যয়। আমরা ধাতুটাকে পেয়ে যেতে পারি, ধাতুটাকে নিষ্কাশন করে নিতে পারি, তাদের আকরিক বলে। খনিজ পদার্থ কি, অনেক বেশি অপদ্রব্য এখানে থাকে, এখান থেকে কিছু কিছু পদার্থ আছে যেগুলো থেকে সহজ উপায়ে স্বল্প ব্যয়ে ধাতু নিষ্কাশন করা যেতে পারে। একটা সিদ্ধান্তে আসবো শেষের দিকে, একটা এক্সাম্পল দিয়ে বলি। এই এক্সাম্পলটা তোমরা মাধ্যমিক লেভেলে পড়েছো। বক্সাইট, বক্সাইট একটা খনিজ পদার্থ। কার খনিজ পদার্থ? অ্যালুমিনিয়ামের। সংকেত হচ্ছে Al2O3.3.2H2O। অ্যালুমিনিয়ামের একটা খনিজ পদার্থ বক্সাইট, যার সংকেত হচ্ছে Al2O3.2H2O। আর একটা অ্যালুমিনিয়ামের খনিজ পদার্থ আমি বলছি, সেটা চীনামাটি বা ক্লে বলা হয় যাকে,
দেখেছো আশা করি এটাও তোমরা। এর সংকেতটা কি? এর সংকেতটা হচ্ছে Al2O3.2SiO2.2H2O। তাহলে দেখো দুটোই কিন্তু অ্যালুমিনিয়ামের সোর্স, দুটোতেই অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়াম ধাতু আছে। এখন বক্সাইটটাও খনিজ পদার্থ, আর এই যে চীনামাটি বললাম সেই চীনামাটিটাও কিন্তু খনিজ পদার্থ। দুটোই খনিজ পদার্থ, কারণ দুটোই খনি থেকে পাওয়া যায় আর অ্যালুমিনিয়াম আছে এই দুটোতে। এটাতেও অপদ্রব্য আছে কিছু, এটাতেও অপদ্রব্য আছে, যেগুলোকে বলা হয় খনিজ মল। আমি আসছি পরে, খনিজ মল বলা হয়। এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, খনিজ মল। এটা পরীক্ষায় সংজ্ঞা লিখতে দেয়। খনিজ মল কাকে বলে, উদাহরণ দাও। খনিজ মল মানে এই যে খনিজ পদার্থগুলোর মধ্যে যে অপদ্রব্যগুলো থাকে, বালি, কাদা এবং অন্যান্য যৌগ, অপ্রয়োজনীয় পদার্থ, সেগুলোকে অ্যাকচুয়ালি খনিজ মল বলে। এই বক্সাইট থেকে তুমি যখন অ্যালুমিনিয়ামকে নিষ্কাশন করবে, সেটা কিন্তু খুব সহজ পদ্ধতিতে করতে পারবে আর খুব স্বল্প ব্যয় করতে পারবে, কম খরচে করবে এবং প্রচুর পরিমাণে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা যাবে এই খনিজ পদার্থ থেকে, বক্সাইট থেকে। কিন্তু যখন চীনামাটিতে যাবে, চীনামাটিতেও প্রচুর পরিমাণে অ্যালুমিনিয়াম আছে, কিন্তু চীনামাটি থেকে যখন অ্যালুমিনিয়ামটা নিষ্কাশন করতে যাবে, তখন কিন্তু সহজ পদ্ধতিতে হবে না সেটা, আর প্রচুর পরিমাণে টাকা পয়সা খরচ হবে। এখন যারা ইন্ডাস্ট্রিগুলো করে রেখেছে, তারা এই পদার্থ থেকে ধাতুটাকে নিষ্কাশন করতে চাইবে না বক্সাইট থেকে নিষ্কাশন করতে চাইবে? কি মনে হচ্ছে? বক্সাইট থেকে নিষ্কাশন করতে চাইবে, খনিজ পদার্থ বক্সাইট, সেখান থেকে নিষ্কাশন করবে, চীনামাটি থেকে করবে না। যদিও অ্যালুমিনিয়ামের পরিমাণ চীনামাটিতেও প্রচুর পরিমাণে আছে, এটাতে করলে অনেক বেশি খরচা হয়ে যাবে, অনেক ডিফিকাল্ট প্রসেস হয়ে যাবে এখান থেকে অ্যালুমিনিয়ামকে নিষ্কাশন করা। তাই ওপরে যেটা আছে বক্সাইট, একে আমরা আকরিক বলবো। কারণ কি, আকরিকের সংজ্ঞা হচ্ছে যে সকল খনিজ পদার্থ থেকে স্বল্প ব্যয় এবং সহজ পদ্ধতিতে তুমি ধাতু নিষ্কাশন করতে পারো, সহজ পদ্ধতিতে স্বল্প ব্যয়। তাহলে এই বক্সাইটটা খনিজ পদার্থ এবং কি আকরিক। আর এই যে চীনামাটিটা আছে, এটা খনিজ পদার্থ, একে কি আকরিক বলতে পারবো আমরা? আকরিক নয়। তাহলে আকরিক নয়। এরকম আরো এক্সাম্পল আছে, এটাও তোমরা অনেক পড়ে নিয়েছো। যেমন আয়রনের একটা খনিজ পদার্থ নাম হচ্ছে হেমাটাইট। আয়রন, হেমাটাইট বলে একটা খনিজ পদার্থ আছে, সংকেত হচ্ছে Fe2O3। আর একটা আকরিক হলো আয়রন পাইরাইটিস। আয়রন পাইরাইটিস, এর সংকেতটা হচ্ছে Fe2S, সরি FeS2। এই হেমাটাইট এবং আয়রন পাইরাইটিস, এই দুটোই কিন্তু আয়রনের খনিজ পদার্থ। কিন্তু আয়রন পাইরাইটিস থেকে তুমি সহজ উপায়ে স্বল্প ব্যয়ে আয়রন নিষ্কাশন করতে পারবে না। তার মানে আয়রন পাইরাইটিস খনিজ পদার্থ কিন্তু আকরিক নয়। হেমাটাইট থেকে তুমি সহজ পদ্ধতিতে এবং স্বল্প ব্যয়ে আয়রন নিষ্কাশন করতে পারবে। তাহলে হেমাটাইটটা কি? আয়রনের আকরিক এবং খনিজ পদার্থ। তাহলে এখান থেকে যে সিদ্ধান্তটাতে আমরা আসছি, সেই সিদ্ধান্ত থেকে একটা প্রশ্ন দেয়, মাধ্যমিক লেভেলেও দেয় আর আমাদের ক্লাস 12-এও দিতে পারে প্রশ্নটা। সেই প্রশ্নটা কি? সমস্ত আকরিক খনিজ পদার্থ, কিন্তু সমস্ত খনিজ পদার্থ আকরিক নয়। এই প্রশ্নটা আমি লিখছি পরের পাতায়। প্রশ্নটা কি বললাম?
সব আকরিক আকরিকই খনিজ পদার্থ, কিন্তু সব খনিজ পদার্থ আকরিক নয়। ব্যাখ্যা করো। এই ব্যাখ্যাটা কিন্তু উদাহরণ সহ হবে। এই প্রশ্নটা শর্ট কোশ্চেন দেয়, আর ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা ব্যাখ্যা আশা করি আমরা করতে পারবো, খুব সহজেই করতে পারবো। ব্যাখ্যাটা একটা উদাহরণ দিয়ে করে নেবে, বক্সাইট দিয়ে করতে পারো, হেমাটাইট দিয়ে করতে পারো। আর একটা প্রশ্ন লিখে রাখো, এই প্রশ্নটাও তোমরা করবে। খনিজ পদার্থ এবং আকরিকের পার্থক্য। এই দুটো প্রশ্ন এখান থেকে করে নেবে, আর রিডিং পড়ে নেবে এই পেজটা। আর একটা লাস্ট প্রশ্ন এটাও দিয়ে দিই, এই তিনটের মধ্যে একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে খনিজ মল কি? উদাহরণ দাও। এরকম একটা প্রশ্ন দিতে পারে। আচ্ছা, খনিজ মলের সম্পর্কে তো আমি একটু আগে বললাম, আর একবার ভালো করে ডেফিনেশনটা বলে দিই। খনিজ মল, এবার দেখো, খনিজ পদার্থ থেকে আমরা কিছু কিছু খনিজ পদার্থ পাই যেগুলো আকরিক। এবার আকরিক থেকে আমরা ধাতু নিষ্কাশন করি। আকরিক থেকে যখন ধাতু নিষ্কাশন আমরা করি, সেই আকরিকে কিছু অপ্রয়োজনীয় অপদ্রব্য থাকে। মানে যে আকরিকটা আমরা নিয়ে ধাতু নিষ্কাশন করব, সেই আকরিকে শুধু ধাতু থাকে না, ধাতু থাকে যেটা আমরা নিষ্কাশন করব, সেই ধাতুটা আর কি থাকে, কিছু অপ্রয়োজনীয় বস্তু থাকে বা অপ্রয়োজনীয় পদার্থ থাকে। অপ্রয়োজনীয় বলতে ধাতু ছাড়া যাই থাকে সেগুলো আমাদের কাছে অপ্রয়োজনীয়, কারণ সেগুলো আমাদের লাগবে না। সেটা অন্য ধাতুও হতে পারে, অন্য যৌগ হতে পারে, কাদা, বালি, নুড়ি, কাকড়, এসব সব হতে পারে। কিছু কিছু অপদ্রব্য পাওয়া যায় যেগুলো খুব দামি হয়। পরবর্তীকালে আমরা দেখব যে আকরিক থেকে ধাতু নিষ্কাশন করছি, সেই ধাতুটা যেটা আমরা চাইছি সেটা নিয়ে নিলাম, আর অপদ্রব্য যেটা আছে সেই অপদ্রব্যে আবার কিছু দামি ধাতু, প্লাটিনাম, গোল্ড, সিলভার, এগুলোও থাকে অল্প পরিমাণে, সেগুলো আবার অনেক কাজে লেগে যায়। তাহলে যে অপ্রয়োজনীয় পদার্থ, অপ্রয়োজনীয় অপদ্রব্য আছে, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় খনিজ মল। ঠিক আছে? যেমন উদাহরণ যদি বলি, একটু আগে বললাম অ্যালুমিনিয়াম আকরিকে বক্সাইড থাকে, তাহলে আকরিকটা হচ্ছে বক্সাইড। একটা এক্সাম্পল দিচ্ছি, এটা সেই বক্সাইডের ধাতুটা কি, আমাদের যে ধাতুটা আমি নিষ্কাশন করতে চাইছি সেটা অ্যালুমিনিয়াম ধাতু, অ্যালুমিনিয়াম আমার চাই। এখানে খনিজ মল হিসাবে কি থাকে? খনিজ মল হিসাবে থাকে বালি, মাটি ইত্যাদি। এরকম আরো এক্সাম্পল আছে। কপারের একটা আকরিক আছে, নাম হচ্ছে কপার পাইরাইটিস। সেখানে খনিজ মল হিসাবে আয়রনের সালফাইড থাকে, বালি থাকে, মাটি থাকে, সালফার থাকে, আর্সেনিক থাকে, এগুলো খনিজ মল। আর একটা এক্সাম্পল কি বললাম? বক্সাইড। দ্বিতীয় এক্সাম্পল বলছি, আকরিকটার নাম বলছি কপার পাইরাইটিস। এই কপার পাইরাইটিস হচ্ছে আকরিক। সেই আকরিকের ধাতু কি, মেন ধাতুটা আমাদের কি চাই? কপার। এটা প্রথম এক্সাম্পল, এটা দ্বিতীয় এক্সাম্পল দিচ্ছি। এবার এখানে অপদ্রব্য হিসাবে কি কি থাকে, যেমন এখানে বললাম একটা অপদ্রব্য, এখানে অপদ্রব্য হিসাবে বালি, মাটি তো থাকেই, এছাড়া কি থাকে? এছাড়া থাকে আয়রনের সালফাইড থাকে, FeS বা Fe2S3।
আর কি থাকে? সালফার থাকে, আর্সেনিক থাকে, ইটিসি। এইখানে তাহলে কপার পাইরাইটিসে খনিজ মল কি? এগুলো। বক্সাইডে খনিজ মল কি? এইটা। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পেরে গেলাম। তাহলে আকরিকে তাহলে আর কি কি জিনিস পেলাম? ধাতু ছাড়াও কিছু অপ্রয়োজনীয় বস্তু থাকে, সেই অপ্রয়োজনীয় বস্তুটা খনিজ মল, যেগুলো বিভিন্ন আকরিকে বিভিন্ন হতে পারে। কিছু দেখো, যেমন এখানে মেটাল অক্সাইডও আছে, মেটাল সালফাইড আছে, আর্সেনিক আছে, সালফার আছে, আর কাদা বালি এগুলো তো থাকবেই। ঠিক আছে, আচ্ছা আর একটা জিনিস বলে দিই, তোমাদের বই যদি কাছে থাকে তা সেখানে কয়েকটি গুরুত্বপূর্ণ ধাতু এবং তাদের খনিজ পদার্থের নাম লেখা আছে। সেই গুরুত্বপূর্ণ ধাতু আর খনিজ পদার্থের যে ছকটা আছে সেই ছকটা একটু দেখে নেবে। আমি কয়েকটা দাগ দিয়ে দিচ্ছি, সেগুলোও করে নেবে। যেমন অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আকরিকের নাম দিয়েছি, তুমি বক্সাইডটা শুধু মনে রাখবে আর তার সংকেতটা মনে রাখবে। আয়রন আছে, আয়রনের ক্ষেত্রে তুমি কয়েকটা খনিজ পদার্থের নাম লিখে রাখবে, সেটা হচ্ছে হিমাটাইট, সংকেত মনে রাখবে, আয়রন পাইরাইটিস, ম্যাগনেটাইটটাও মনে রাখতে পারো, ম্যাগনেটাইট। এই আকরিক তিনটে রাখবে, আয়রনের ক্ষেত্রে মনে রাখবে। সংকেত অবশ্যই সংকেত মনে রাখবে, আমি সংকেতগুলো লিখছি না, বই থেকে তোমরা সংকেতগুলো একটু দেখে নেবে। ঠিক আছে, আর আছে কপার, কপারের তুমি মনে রাখবে কপার পাইরাইটিস, আর কপারের আরেকটা আকরিকের নাম মনে রাখো, কপার গ্লান্স, কপার গ্লান্স, সংকেত Cu2S। আর জিঙ্কের কয়েকটা আকরিকের নাম মনে রাখো, জিঙ্ক ব্লেন্ড মনে রাখবে, জিঙ্ক ব্লেন্ড, সংকেত হচ্ছে ZnS। আর মনে রাখতে হবে না, জিঙ্ক ব্লেন্ডটা মনে রাখলেই হবে। এই কয়েকটা আকরিকের নাম, খনিজ পদার্থের নাম মনে রাখবে। এদের মধ্যে যেমন এটা খনিজ পদার্থ, আবার এইটা আকরিকও আছে। আবার যখন আমি এইসব মেটালগুলোর নিষ্কাশন পড়াবো পুরো একদম ওর থেকে মেটাল আইসোলেশন পর্যন্ত, তখন এদের আকরিকের আরো কয়েকটা নাম তোমরা জেনে যাবে, তখন সেগুলোকে আরো মনে রাখবে। ঠিক আছে, এখান পর্যন্ত একটা টপিক আছে তোমাদের বইতে, সেই জায়গা থেকে কি কি পড়বে সেটা আমি বলে দিলাম। তাহলে প্রথমেই যে ইন্ট্রোডাকশনটা সেটা একটু ভালো করে দেখে নেবে, রিডিং পড়বে, যদিও সেখান থেকে কোনো প্রশ্ন থাকে না। আর কি, যে ধাতুগুলোকে যখন আমরা নিষ্কাশন করব সেই ধাতুগুলো যৌগ রূপে থাকে, সেই যৌগগুলো দুরকম হতে পারে, খনিজ পদার্থ হতে পারে, আকরিক হতে পারে। সেই খনিজ পদার্থ আকরিকগুলোর মধ্যে কোথা থেকে আমরা ধাতুগুলো নিষ্কাশন করব, সেটা হচ্ছে আকরিক। সেই আকরিক থেকে ধাতু নিষ্কাশন করব, সেই আকরিক থেকে ধাতু নিষ্কাশন করার সময় কিছু অপদ্রব্য সেখানে থাকবে, সেগুলোকে বলছি খনিজ মল। আর কয়েকটা আকরিকে খনিজ পদার্থের নাম, আর কয়েকটা প্রশ্ন, এই তিনটে মেন প্রশ্ন এখান থেকে তোমার থাকতে পারে। এখন পর্যন্ত যা পড়ালাম কোনো প্রশ্ন আশা করি থাকবে না, যদি থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করো।